জনতার অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজকে আমরা এমন একজন রাজনীতিবিদকে নিয়ে আলোচনা করব যিনি আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন আপোষহীন, শত নির্যাতনের মুখেও যিনি বাংলাদেশের মাটি কামড়ে পড়েছিলেন। তিনি বলেছিলেন তার কোথাও যাওয়ার জায়গা নেই, বাংলাদেশের বাইরে তার কোনো ঠিকানা নেই। এতক্ষণ আমরা যে কথাগুলো বলছিলাম, আপনাদের মানসপটে যার চেহারা ভেসে উঠেছে তিনি আর কেউ নন, তিনি বেগম খালেদা জিয়া। আমরা এই মহিয়সী নারীর রাজনৈতিক জীবন ও তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করবার জন্য আজকে এনটিভি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদেরই দুজন সহকর্মী, এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান এবং হাসান মাহমুদ। আপনাদের দুজনকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা শুরুতেই বেগম খালেদা জিয়াকে নিয়ে আলোচনা শুরুতেই আমরা তিনি কিভাবে রাজনীতির মাঠে আপোষহীন হয়ে উঠলেন, একজন গৃহবধূ থেকে তিনি রাজনীতিবিদ হয়ে উঠলেন এবং শত নির্যাতন সত্ত্বেও তিনি রাজনীতির মাঠ ছেড়ে যাননি। ইমরুল, আপনি তো বিএনপি বিট কাভার করছেন দীর্ঘ 2 দশক ধরে। বেগম খালেদা জিয়াকে বিরোধী দলীয় নেত্রী হিসাবে যেমন পেয়েছেন, তেমনি তিনি যখন ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী হিসাবেও তাকে খুব কাছ থেকে দেখেছেন। কেমন নেত্রী হিসাবে, দেশ পরিচালনার কাণ্ডারি হিসেবে বেগম খালেদা জিয়াকে কেমন দেখেছেন? খালেদা জিয়া আসলে সত্যিকার অর্থেই একজন জনগণের নেত্রী হয়ে উঠেছিলেন, যেটা আমরা নিউজ কভার করতে গিয়ে দেখেছি যে উনি আসলে সরকারি দলে মানে যখন প্রধানমন্ত্রী ছিলেন শুধু তখনই নয়, বিরোধী দলে আমরা দেখেছি মানুষের কাছে উনি ছুটে বেরিয়েছেন। দুর্যোগ দুর্বিপাকের সময় আমরা তাকে মানুষের পাশে দেখেছি। আর আপোষহীন হয়ে ওঠার যে গল্পটি, সেটি আসলে 80-র দশকে জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর একটি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে বিএনপি এবং জিয়া পরিবার। সেই মুহূর্তে দলের প্রয়োজনে তার চেয়ে বেশি আসলে জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়াকে বিএনপির হাল ধরতে হয়েছিল। সুরেচার এরশাদ উনি চেয়েছিলেন যে আব্দুস সাত্তার উনি বিএনপির প্রধান থাকুক। বিএনপির একটা অংশ চাচ্ছিলেন, বড় একটা অংশ চাচ্ছিলেন যে বেগম খালেদা জিয়া দলের নেতৃত্ব নেন। এক পর্যায়ে আব্দুস সাত্তার অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসন 1983 সালে উনি দলের দায়িত্ব নেন এবং এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে উনি আসলে তার যে সংগ্রামী জীবনের যাত্রা, আপোষহীন হয়ে ওঠা যাত্রা, সেটি সেই 80-র দশকে এরশাদ বিরোধী আন্দোলন থেকেই। আমরা একটু হাসান মাহমুদ, আপনার কাছ থেকে শুনতে চাই যে তারপরে বেগম খালেদা জিয়া সরকার গঠন করা, দেশ পরিচালনা করা, আবার তিনি বিভিন্ন সময়ে বিরোধী দলে যাওয়া, সেই সময় তার ভূমিকাটা কি দেখেছেন? ধন্যবাদ আপনাকে। যেটা বলছিলেন ইমরুল হাসান, আসলে বেগম খালেদা জিয়ার জীবনটা বাংলাদেশের ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ বাংলাদেশের ইতিহাস যেভাবে বাঁক নিয়েছে বিভিন্ন সময় নানা দিকে, খালেদা জিয়া তার সাথে জড়িয়ে গেছে। সেই অর্থে যদি বলি, বাংলাদেশের যে জন্ম অভ্যুদয় 1971 সালে, তার সাথে বেগম খালেদা জড়িত রয়েছেন। তার 2 শিশু সন্তান তার সাথে জড়িত রয়েছেন। তার স্বামী মেজর জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি জড়িত রয়েছেন। অর্থাৎ মুক্তিযুদ্ধের যে শুরু, বাংলাদেশের যে অভ্যুদয়, স্বাধীন সীমারেখা, এই যে সার্বভৌম বাংলাদেশ, তার সাথে জিয়া পরিবারের একটা ঘনিষ্ঠতা রয়েছে। এই বেগম খালেদা জিয়া 2 পুত্র নিয়ে কিন্তু বন্দী হয়েছিলেন। অতএব বাংলাদেশকে নিয়ে যদি আপনি আলোচনা করেন, বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান তখন অনিবার্য হয়ে ওঠে, তাদেরকে বিচ্ছিন্ন করা যায় না। তো এই বেগম খালেদা জিয়াই প্রয়োজনে বাংলাদেশের যে যাত্রা করেছিলেন, যে যাত্রা তিনি শুরু করেছিলেন জিয়াউর রহমানের গৃহবধূ থেকে, যে যাত্রা, সেই যাত্রা তিনি মহাযাত্রায় পরিণত হয়েছিল তার গণতন্ত্রের অভিষেকে। এই ছিল বেগম খালেদা জিয়া। সুতরাং বাংলাদেশের ইতিহাসে তিনি একটা অবিচ্ছেদ্য অংশ। ইমরুল যেটা বললেন যে আপোষহীন হয়ে ওঠার যে গল্প, মানে তিনি যে গতানুগতিক আলোচনার বাইরে গিয়ে
তার যে স্বকীয়তা, তিনি যে একজন আলাদা মানুষ, তিনি যে তার বৈচিত্র্যময় একটা জীবন রয়েছে এবং তার যে বৈচিত্র্যময় যে সিদ্ধান্ত রয়েছে, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি ৮৬-র কথা বলেছেন। এরপরেও আমরা দেখেছি কিন্তু তার সিদ্ধান্তে তিনি অটল রয়েছেন। বিশেষ করে 2007 সালে 111-এ তাকে বিদেশ নেওয়ার কথা, চাপ, নানান চাপে কিন্তু তিনি অটল রয়েছেন। এই জন্যই তিনি কিন্তু আপোষহীন খ্যাতি বা তকমা পেয়েছেন মানুষের কাছ থেকে। এ নিয়ে নিশ্চয়ই আপনি একটি প্রতিবেদন করেছেন, আমরা সেটি একটু দেখে আসতে পারি। শেখ হাসিনা ভারত থেকে দেশে ফেরেন 1981 সালের 17 মে। ঠিক তার 13 দিনের মাথায় চট্টগ্রামে হত্যাকাণ্ডের শিকার হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গৃহবধূ খালেদা বেগম বিএনপিতে যোগদান করেন 1982 সালের 2 জানুয়ারি। স্বামীর নামের অংশ জুড়ে দিয়ে সবাই তাকে ডাকতে থাকেন খালেদা জিয়া নামে। 1983 সালে খালেদা জিয়ার নেতৃত্বে অপরাপর 6টি রাজনৈতিক দল নিয়ে তৈরি হয় 7 দলীয় জোট। জিয়াউর রহমানের মৃত্যুর পর ক্ষমতা দখলকারী জেনারেল এরশাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। 1983 সালে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ আন্দোলনকারী সংঘর্ষ হয়। বেগম খালেদা জিয়াকে প্রথম গৃহবন্দী করে এরশাদ। সেনা শাসন তুলে নেয়ার দাবিতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নেতাকর্মী নিহত হয়। 1985 সালের মার্চ মাসে দ্বিতীয়বারের মতো গৃহবন্দী হন বেগম খালেদা জিয়া। 1986 সালের 19 মার্চ শেখ হাসিনা চট্টগ্রামের জনসভায় ঘোষণা দেন এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান। তবে সেই নির্বাচনে শেখ হাসিনা ও তার জোট অংশ নিলেও বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন জোট অংশ নেয়নি। যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। 24 ঘন্টা পর এসে ঢাকায় এসে তিনি এরশাদের সাথে নির্বাচনে গেলেন। আপোষহীন খালেদা জিয়ার অনড় মনোবল ও দৃঢ় অবস্থানের কারণে স্বৈরাচার এরশাদের পতন হয় 1990 সালে। গণতন্ত্রের জন্য তো আমি 9 বছর সংগ্রাম করেছি, আপনারা দেখেছেন, এবং সংগ্রাম করে আমরাই কিন্তু বিএনপি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি। 2007 সালে রাজনীতির বিশেষ প্রেক্ষাপটে গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা আপোষ করে বিদেশ গেলেও বেগম খালেদা জিয়া জেল জুলুম, তার পুত্র তারেক রহমানকে গ্রেপ্তার ও নির্যাতন এবং দেশ ছাড়তে বাধ্য করার পরও ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সাথে আপোষ করেননি। হাসিনা এবং মঈনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী, এটা মানা যায় না। কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটার জন্য। যার কারণে সাজানো সেই নির্বাচনে ক্ষমতায় বসে শেখ হাসিনা। খালেদা জিয়া হয় দেশ ছেড়ে চলে যাবেন, না হয় রাজনীতি ছেড়ে দেবেন, এমন একটি পরিবেশ তৈরি করতে 2010 সালের 13 নভেম্বর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করে শেখ হাসিনা। এই প্রথম প্রখর ব্যক্তিত্ববান খালেদা জিয়াকে প্রকাশ্যে চোখের পানি ফেলতে দেখেন দেশের মানুষ। তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়ার কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। সকল মত ও পথের মতামত উপেক্ষা করে শেখ হাসিনা একতরফাভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। 2014 সালে শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণায় অবিচল থাকেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামায়াত জোট। মহামান্য রাষ্ট্রপতিকে বিনা ভোটে 153 জন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দেশে বিদেশে প্রশ্নবিদ্ধ হয় সেই নির্বাচন। 2018 সালের দিনের ভোট রাতে আয়োজনের অন্তরায় হিসেবে বেগম খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরের সাজা দেয় হাসিনা।
বেগম খালেদা জিয়া কারাগারে থাকা অবস্থায় দিনের ভোট রাতে কেটে নেয় শেখ হাসিনার প্রশাসন। তবুও খালেদা জিয়ার কারাবাসের সময় শেষ হয় না। 2024 সালে আবারও চলে আসে শেখ হাসিনার দামি নির্বাচন। এই নির্বাচনেও একতরফা জিতে যায় শেখ হাসিনা, কিন্তু হেরে যায় গণতন্ত্র আর ভোটের রাজনীতি। তবুও কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিভু নিভু আশার আলো হয়ে জ্বলতে থাকেন গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়া। দীর্ঘ দুঃশাসন আর স্বৈরাচারী ভূমিকার কারণে ফুঁসতে থাকেন দেশের সাধারণ জনগণ। $2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যায় প্রতিহিংসাপরায়ণ শেখ হাসিনা। জনতার দাবির মুখে মুক্তি পান বেগম খালেদা জিয়া। দুর্যোগ, দুর্বিপাক, রাজনীতির সংকটময় মুহূর্তে স্বৈরাচারের বুলেটের মুখে পতাকা হাতে দাঁড়িয়ে যেতেন বেগম খালেদা জিয়া। এর মধ্যে দলীয় সরকারি লোকের এজেন্ট ঢুকে গেছে। এইসব ওই এজেন্সির লোকদের বলে দিই যে এইগুলো বেশি বাড়াবাড়ি করেন না, এই বাড়াবাড়ি কিন্তু বেশি দিন টিকবে না, তার জন্য পরিণতি কিন্তু আপনাদের ভোগ করতে হবে, এটা মনে রেখে। রাজনীতির কঠিন ময়দানে দুঃসাহসী ভূমিকা আর অবিচল ব্যক্তিত্বের কারণে বিএনপি চেয়ারপারসন থেকে বেগম খালেদা জিয়া পরিণত হন জাতীয় ঐক্যের প্রতীক, সব পথ ও মতের মানুষের ভরসা স্থল। দীর্ঘ ৪৫ বছরের রাজনীতির আপোষহীন মহিরুহু শেষ পর্যন্ত আপোষ করলেন মৃত্যুর কাছে। কর্মই তাকে মানুষের মনে মৃত্যুঞ্জয়ী করে রাখবে। বিদায় আপোষহীন নেত্রী। ইমরুল এবং হাসান, আপনারা দেখছিলেন বেগম খালেদা জিয়ার উপর তিনি কিভাবে আপোষহীন নেত্রীর ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন এবং শেষ দিন পর্যন্ত তিনি আপোষহীন ছিলেন। আমরা যদি হাসান আপনার কাছে যেতে চাই, যে সেটা হলো যে আপনিও দীর্ঘদিন ধরে বিএনপিকে ফলো করছেন, বেগম খালেদা জিয়ার রাজনীতির গতি প্রকৃতি ফলো করছেন। একজন গৃহবধূ থেকে এই দলটিকে কিভাবে তিনি ক্ষমতার মসনদে বসিয়েছিলেন এবং পরপর 3 বার, যদি আপনি একটু বলেন। আসলে যেটি বলছিলেন ইমরুল হাসান এর আগেই, যে তিনি ক্ষমতায় গিয়েছেন সেটা তো পরের ঘটনা। তিনি আসলে একজন নিরেট গৃহবধূ, নিপাট গৃহবধূ ছিলেন। স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘরে উনি একজন গৃহবধূ হিসেবে এসেছিলেন এবং ঘর গেরস্থালির যে ঘেরাটপ আমাদের বাঙালি বধূদের, তার মধ্য থেকে বেগম খালেদা জিয়া সেই চৌহদ্দি থেকে বেরিয়ে পড়েছিলেন। কেন? কারণ তার জীবনের সাথে জড়িয়েছে একজন বাংলাদেশের একজন প্রেসিডেন্টের জীবন, তখনকার এই কারণে বাংলাদেশের গতি প্রকৃতির সাথে জিয়াউর রহমানের জীবনের সাথে খালেদা জিয়া এতটাই প্রবাহিত হয়েছেন যে তার একটা ঘর গেরস্থালির ঘেরাটোপ থেকে তিনি বেরিয়ে যেতে হয়েছে তাকে একটা সময়। অর্থাৎ নিপাট গৃহবধূর জায়গা থেকে তিনি বাংলাদেশের অনিবার্য সময়ে বাংলাদেশের মানুষের প্রয়োজনে তিনি যে যাত্রা শুরু করেছিলেন বধূ হিসেবে, তিনি মহাযাত্রায় রূপান্তরিত হয়েছিলেন গণতন্ত্রে। সুতরাং এই নিয়ে আমি একটা প্রতিবেদন করেছি, সেই প্রতিবেদনটা যদি দেখি তাহলে আরেকটু হয়তো পরিষ্কার ধারণা পাওয়া যাবে। প্রিয়তম স্বামীর মৃত্যুতে ঘন কালো আঁধার নেমে আসে জিয়া পরিবারে। 2 শিশু সন্তান নিয়ে একা হয়ে পড়েন এক নিরেট গৃহবধূ খালেদা খানম। পরিবারের অভিভাবককে হারিয়ে কেবল বিয়োগের বেদনাই নয়, অনাগত পথ চলার অনিশ্চয়তাও ভর করে খালেদার সংসারে। দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না। আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো।
স্বামীর মৃত্যুর প্রায় ৮ মাস পর বিএনপির নেতাকর্মীদের আহ্বানে ১৯৮২ সালের ৩ জানুয়ারি দলটির প্রাথমিক সদস্য হওয়ার মাধ্যমে রাজনীতিতে অভিষেক ঘটে গৃহবধূ খালেদার। স্ত্রী হিসেবে স্বামী জিয়াউর রহমানের পরিবারে যার আগমন ঘটেছিল, তার অনাগত পথচলা বাংলাদেশের রাজনীতির পরিক্রমায় কোন পথে যাবে তা হয়তো তখনও জানতেন না বেগম খালেদা। রাজনীতিতে এসেই তৎকালীন সামরিক শাসনের তীব্র বিরোধিতা করেন তিনি। ৮৩ সালের মার্চে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন বেগম জিয়া। বিচারপতি সাত্তার অসুস্থ হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হন তিনি। ৮৩ সালে সামরিক সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে খালেদা জিয়া রাজপথে আসেন নেত্রীর ভূমিকায়। ৮৪ সালের ১০ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন পদে। এরশাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বেগম জিয়ার দৃঢ় নেতৃত্বে গঠিত হয় ৭ দলীয় ঐক্যজোট। আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের সাথে যৌথভাবে চলে ৫ দফা আন্দোলন। ৮৬ সালে আওয়ামী লীগ এরশাদের অধীনে নির্বাচনে গেলে যৌথ আন্দোলন ভেঙে যায়। নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকেন বেগম খালেদা জিয়া। ৮৭ সাল থেকে এরশাদ হটাও এক দফার আন্দোলন শুরু করেন তিনি। তার এমন বিচক্ষণ সিদ্ধান্তে কর্মীরা তাকে দেন আপসহীন নেত্রীর খেতাব। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেশ কয়েকবার গৃহবন্দী করা হয় বেগম জিয়াকে। ১৯৯০ সালে এরশাদ হটাওয়ের যুগপৎ আন্দোলনে সামনের কাতারে থেকে নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া। এরশাদের পতনের পর ৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জনতার রায়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। দৃঢ় অবিচল নেতৃত্ব আর জনতার অফুরান ভালোবাসা এক গৃহবধূকে দেয় দেশ শাসনের গুরুদায়িত্ব। নিজের ৫টি আসনেই বিপুল ভোটে বিজয়ী হন তিনি। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন দ্বিতীয়বারের মতো। ৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদের বিরোধী দলীয় নেতা হন বেগম জিয়া। ৯৬ থেকে ২০০১ পর্যন্ত সরকার বিরোধী নানা দাবিতে সংসদে ও রাজপথে সোচ্চার ছিলেন জাতীয়তাবাদী এই নেত্রী। মহানগর থেকে জেলা, উপজেলা কিংবা ইউনিয়ন পরিষদ থেকে গ্রাম, গঞ্জ, পাড়া, মহল্লার জনপদে জনতার দাবি নিয়ে ছুটে বেরিয়েছেন এই অবিসংবাদিত নেত্রী। কেন্দ্র থেকে প্রান্ত সব জায়গায় ছিল জাতীয়তাবাদী এই নেত্রীর পদচারণা। যে গৃহবধূ হয়ে এসেছিলেন জিয়াউর রহমানের পরিবারে, বাংলাদেশের জন্য তিনি হয়ে উঠলেন এক গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত ৪ দলীয় ঐক্যজোট বিপুল ভোটে জয়ী হয়ে আবারও সরকার গঠন করে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। একজন রাজনীতিবিদের প্রধানমন্ত্রী হয়ে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি ২ সন্তান আর পুত্রবধূদের নিয়ে একাধারে সংসার জীবনেও সময় দিয়েছেন খালেদা জিয়া। ২০০৭ সালে সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময়ে কারারুদ্ধ করা হয় বিএনপির এই নেত্রীকে। চলে দল ভাঙার ষড়যন্ত্র। বিচক্ষণতা, দৃঢ় নেতৃত্ব আর রাজনৈতিক দূরদর্শিতায় সংকটময় পরিস্থিতি মোকাবেলা করেন বেগম জিয়া। ২০০৮ সালের ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে কম আসন নিয়ে আবারও খালেদা জিয়া হন সংসদের বিরোধী দলীয় নেত্রী। আবারও রাজপথে দাবি আদায়ে সোচ্চার হন তিনি। আবারও সামনের কাতারে থাকেন জিয়াউর রহমানের বধূ খালেদা জিয়া। দেশের মানুষ শান্তিতে নেই, প্রতিনিয়ত এই সরকারের হাতে মানুষ মরছে। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বেগম জিয়ার নেতৃত্বাধীন জোট ২০১৪ সালের নির্বাচন বর্জন করে। এ সময় নিজের গুলশানের বাসভবন ফিরোজা ও গুলশানের দলীয় কার্যালয়ে অবরুদ্ধ হন বেগম জিয়া। মানুষের রক্ত নিয়ে তারা ক্ষমতায় আছে, এই রক্ত দিয়ে ক্ষমতায় থাকা যাবে না। এই রক্ত দিয়ে জনগণ এদেরকে বিদায় করবে। তাকে মোকাবেলা করতে হয় জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সহ সারা দেশে দায়ের করা প্রায় ১/২ শতাধিক মিথ্যা মামলা। নিয়মিত হাজিরা দিতে আদালতে যান তিনি,
2018 সালের 8 ফেব্রুয়ারিতে আদালত 5 বছরের দণ্ড দিলে আবারও নিঃসঙ্গ কারাগারই হয় খালেদা জিয়ার ঠিকানা। দীর্ঘ রাজনৈতিক পথচলায় গণতন্ত্রের জন্য বিরোধী পক্ষের সাথে রাজনৈতিক সংলাপ আলোচনার নানা প্রেক্ষাপটগুলোতে দৃঢ় নেতৃত্বের স্বাক্ষর রাখেন খালেদা জিয়া। দীর্ঘ 2 বছরের বেশি সময় কারাগারের নিঃসঙ্গ জীবন শেষে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে বাসভবন ফিরোজায় ফেরেন বিএনপি প্রধান। ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু আর তারেক রহমানের নির্বাসন পরিবার পরিজনহীন একাকিত্ব এক আপসহীন নেত্রীকে করে তোলে একলা জীবনের বাসিন্দা। যে সংসার ছিল সন্তান, পুত্রবধূ আর নাতি নাতনিদের সরব উপস্থিতিতে মুখর, সেখানে জীবন সায়ান্নে রাজনীতির প্রতিহিংসায় সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে ফিরোজার বাসভবন নিঃসঙ্গ সময় কাটাতে হয়েছে এক আপসহীন নেত্রীকে। তার পরের সময়গুলো হাসপাতালের বিছানায় শুধুই জীবন আর মৃত্যুর এক বেদনাবহ টানাপোড়েন, বিয়োগের বিষাদে ভরা এক জাতীয়তাবাদী নেত্রীর বিদায়। হাসান, আমরা আপনার প্রতিবেদনটি দেখলাম, এবার আমরা একটু ইমরুল হাসানের কাছে যেতে চাই যে ইমরুল হাসান বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্বের কাছে তার রাজনৈতিক যে শক্তি, যে প্রজ্ঞা, যে সক্ষমতা, সেটার কাছে টিকতে না পেরে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা বেগম খালেদা জিয়ার ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য, তাকে হেয় করার জন্য কি কি কূটপন্থা অবলম্বন করেছিল, যদি আপনি একটু আলোচনা করেন। বেগম খালেদা জিয়ার রাজনীতিতে শুধু উত্থানই নয়, তাকে এই উত্থানের পাশাপাশি তাকে সবসময় আমরা দেখেছি, সেই এরশাদের আমল থেকে আমরা দেখেছি যে তাকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং প্রতিহিংসার শিকার হয়েছে এবং একটা পর্যায়ে এরশাদকেও ছাড়িয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। ওনাকে যে মিথ্যা একটি মামলায় তাকে কারাগারে পাঠিয়েছিলেন, যেটি জিয়া অরফানেজ ট্রাস্ট একটি মামলা দায়ের করা হয়েছিল 111 ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারের আমলে। ঘটনাটি আসলে ছিল 1992 সালের। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমান, উনি তখন বিএনপির ক্যাবিনেটের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি কুয়েতের আমিরের কাছ থেকে একটি অনুদান এনেছিলেন জিয়া পরিবারের নামে, অর্থাৎ জিয়াউর রহমানের নামে একটু এতিমখানা করা হবে। সেই পরিপ্রেক্ষিতে কুয়েতের আমির একটি অর্থ সহায়তা জিয়া পরিবারকে দিয়েছিলেন। যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন তখন খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই অর্থায়নটি আসলে প্রধানমন্ত্রী ফান্ডে এসেছিল এবং সেই মামলাটি আসলে তখন যে 111 সরকার যে মামলাটি দায়ের করেছিল, সেটা কি পরবর্তীতে আওয়ামী লীগ সরকার অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল তাকে এই নির্যাতন নিপীড়ন করার জন্য। অন্যান্য আরও বিভিন্ন রাজনৈতিক মামলা তো রয়েছিল। পাশাপাশি যেই মামলাটিতে শেখ হাসিনা সবসময় বলে বেরিয়েছেন যে এতিমের টাকা উনি আসলে আত্মসাৎ করেছেন, সেটি আসলে একটি একেবারেই মিথ্যা প্রোপাগান্ডা ছিল, ভিত্তিহীন এবং প্রোপাগান্ডা ছিল। এই সংক্রান্ত মনে হয় আপনার একটা প্রতিবেদন আছে, আমরা একটু দেখে আসি। একটি নারী সত্তা যে পরম মমতায় সংসার সামলেছেন, পরে হয়ে ওঠেন গণতন্ত্র ও নেতৃত্বের প্রতীক এবং কোটি মানুষের আশ্রয়স্থল। এই রূপান্তর ছিল সময়, দায়িত্ব ও ইতিহাসের প্রতি সাড়া দেওয়ার সৎসাহস। সেই সাহসই তাকে পরিণত করেছে জাতীয় নেতায়। স্বামী জিয়াউর রহমানের শাহাদাত বরণ এক রাজনৈতিক নিয়তির মুখোমুখি দাঁড় করিয়েছিল বেগম খালেদা জিয়াকে। একদিকে ব্যক্তিগত শোক, অন্যদিকে জাতির ভবিষ্যৎ। এই দুই চরম বাস্তবতার পরিস্থিতি থেকে উঠে আসেন তিনি, যিনি শুধু নেতৃত্ব দেননি, একটি জাতিকে পথ দেখিয়েছেন। এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপসহীন নেত্রী হিসেবে উত্থান বেগম খালেদা জিয়ার। তার উপস্থিতি ছিল নক্ষত্রের মতো দীপ্তিময়। তিনি দেখিয়েছেন একজন নেতার ক্ষমতার শক্তি কোনো প্রাতিষ্ঠানিক আদেশে আসে না, আসে ধীরতা, নৈতিকতা ও মানুষের প্রতি অঙ্গীকার থেকে। ছুটে বেরিয়েছেন সারা দেশে, মিশেছেন সাধারণ মানুষের সাথে। শুধু বিরোধী দলে থাকা অবস্থায় নয়, প্রধানমন্ত্রী হিসেবে জনসভায় তাকে দেখা গেছে জনগণের কথা বলতে। আমরা যে কথাগুলো দিই কথা রাখি। আমাদের সরকারের সময় আমরা উন্নয়ন করেছি, পরবর্তী 5 বছর আওয়ামী লীগের দেখেছেন কোনো কাজ হয় নাই। সরকার কিংবা বিরোধী দল, সংসদেও সবসময় যার ছিল সরব উপস্থিতি। আইন সবার জন্য সত্য নয়, সবার জন্য সমান নয়।
কারণ যে সরকারি দলের জন্য একরকম আইন, বিরোধী দল বা অন্যান্য জনগণের জন্য আরেক রকম আইন। রাজনৈতিক উত্থানের পাশাপাশি জীবনের বাঁকে বাঁকে তাকে মোকাবেলা করতে হয় নানা ষড়যন্ত্র আর প্রতিহিংসার। তার বিরুদ্ধে ছুটে এসেছিল কুৎসার ঢেউ, দিগন্ত ঢাকা অপবাদ। এতিমের সম্পদ মেরে খেলে তার শাস্তি আল্লাহ রাব্বুল আমিনও দেয়, আর সেই শাস্তি আজকে খালেদা জিয়া, তারেক জিয়া তাও পেয়েছে। আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি, কোনো দুর্নীতি আমি করিনি। বেগম খালেদা জিয়ার প্রতিপক্ষ দেশের প্রজন্মের পর প্রজন্মকে শিখিয়েছিল তাকে ঘৃণা করতে। বোমা হামলাকারী, আগুন দিয়ে পুড়িয়ে মারা অগ্নি সন্ত্রাসী, এরা যেন আর কোনোদিন এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে। 2018 সালে মিথ্যা মামলা সাজা দিয়ে বিএনপি চেয়ারপারসনকে পরিত্যক্ত কারাগারে পাঠায় ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। যদিও পরে সর্বোচ্চ আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হন খালেদা জিয়া। শেখ হাসিনা ওয়াজেদ তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ এবং ফ্যাসিজমকে প্রলং করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ অপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ক্ষমতা, প্রভাব আর স্বার্থ, এই তিন উপাদান একজন নেতাকে কখনো কখনো নিজের স্বরূপ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু বেগম জিয়া এই তিন প্রলোভনের বিপরীতে দাঁড়িয়েছেন, প্রতিষ্ঠা করেছেন দুটি মৌলিক দর্শন: গণতন্ত্রের প্রতি অটল বিশ্বাস এবং জনগণের প্রতি তার অঙ্গীকার। আর সেই জনগণের পক্ষে কথা বলতে গিয়ে বহুবার কারাবরণ করতে হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদের এই নেত্রীকে। তার সন্তানদের উপর অমানবিক নির্যাতন, তারেক রহমানের নির্বাসন, আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু এবং নিজের উপর দমনপীড়ন, এত কিছুর পরেও দমে যাননি বেগম খালেদা জিয়া। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি মাথা নত করব না। জনগণের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না। লৌহ কঠিন মনোবলে জাতির জন্য দাঁড়িয়েছেন নিরাপত্তা, ধীরতা আর অটল সাহসের আশ্রয় হয়ে। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। 11 সরকারের আমলে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় বেগম খালেদা জিয়াকে। সে সময় দেশ ছাড়তে চাপ দেওয়া হলেও দেশ ছাড়েননি তিনি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। রাজনীতিতে শক্তির প্রতীক হলেও নিপীড়নের মুহূর্তে খালেদা জিয়া ছিলেন ধৈর্যের অদম্য উদাহরণ। রাজনৈতিক প্রজ্ঞা ছিল তার অস্ত্র। কারাগার, মিথ্যা মামলা, চিকিৎসা বঞ্চনা সব নীরবে সহ্য করেছেন। বিপরীতে প্রতিশোধের কোনো ভাষা উচ্চারণ করেননি তিনি। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। তার শুধু ছিল মানুষের প্রতি ভালোবাসা ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয়। এই সংকল্পই তাকে ইতিহাসের পাতায় স্থায়ী করে রাখবে। ইমরুল, আপনার প্রতিবেদনটি আমরা দেখলাম। আপনাদের দুজনেরই নিশ্চয়ই বেগম খালেদা জিয়াকে নিয়ে আরও অনেক বলবার আছে, আলোচনা করবার আছে। ইমরুল আহসান, বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, তিনি এদেশের ক্ষমতার মসনদে ছিলেন তিনবার। এদেশের মানুষের কল্যাণে কি কি অবদান বেগম খালেদা জিয়ার? উনি 3 বার প্রধানমন্ত্রী থাকলেও পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন আসলে 2 বার, 91 থেকে 96, 2001 থেকে 2006। তবে 96 সালে উনি স্বল্প মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু সে সময় একটি মহান কাজ উনি করে গিয়েছিলেন, যে জনগণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে উনি যে সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, সেটি একটি সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে স্থাপন করে গিয়েছিলেন। এটা হচ্ছে তার গণতন্ত্রের জন্য অবদান। এছাড়া নারী শিক্ষা, কৃষি, বিভিন্ন ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। বিশেষ করে পরিবেশ রক্ষায় তার অবদান অবশ্যরণীয়। পররাষ্ট্রনীতি আমরা দেখেছি যে পূর্বমুখী পররাষ্ট্রনীতি এবং প্রতিবেশীদের সাথে একটি ন্যায্যতার সম্পর্ক উনি রেখেছিলেন, মর্যাদার সম্পর্ক, এবং তার আমলে কোনো নতজানু চুক্তি হয়নি। ইমরুল, এ সংক্রান্ত তো আপনি একটা প্রতিবেদন তৈরি করেছেন, চলুন আমরা সেই প্রতিবেদনটা দেখে আসি। বেগম খালেদা জিয়া নিছক কোনো রাজনৈতিক চরিত্র নন, এক আগুনঝরা ইতিহাসের কেন্দ্রবিন্দু, যার পদচারণায় বদলে গিয়েছিল বাংলাদেশের রাজনীতি, যার চোখের দৃঢ়তায় তারুণ্য খুঁজে পেয়েছিল অহংকার, মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা, যার জন্য দেশের মানুষ পরিচিত হয় আপসহীন নামে এক নতুন রাজনৈতিক শব্দের সাথে।
স্বামীর মৃত্যুর পর শহীদ জিয়ার অসমাপ্ত কাজের হাল ধরেন বেগম জিয়া। 19 দফা বাস্তবায়ন ও শহীদ জিয়ার জনপ্রিয়তার চূড়ান্ত রূপ দিতে সক্ষম হন তিনি। এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি? আমাদের দেশের মানুষ বেশি। এই মানুষকে যদি আমাদের খাওয়াতে হয় তাহলে আমাদের আরো অধিক পরিমাণে উৎপাদন করতে হবে। আমাদের কোনো জায়গা জমি ফেলে রাখা যাবে না অনাবাদি। অল্প বয়সে স্বামীকে হারিয়ে বাকি জীবন দেশ ও মানুষের সেবায় কাটিয়েছেন বেগম খালেদা জিয়া। 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচার এরশাদের পতনে গণতন্ত্রের নতুন দ্বার উন্মোচন হয় দেশে। 91 সালে 27শে ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিএনপি। রাজনীতির মাঠে নামার 9 বছরের মাথায় মাত্র 46 বছর বয়সে রাষ্ট্র পরিচালনার ভার পড়ে বিএনপি চেয়ারপারসনের। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া, যার হাত ধরে সংসদীয় গণতন্ত্রের যুগে প্রবেশ করে বাংলাদেশ। গণতন্ত্রের নবযাত্রার ইতিবাচক ছোঁয়া পড়ে সব সেক্টরে। দারিদ্র্য দূরীকরণ, শিক্ষায় অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টিসহ গতি আসে অর্থনীতিতে। বেগম খালেদা জিয়া সরকার প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করার পাশাপাশি গঠন করে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের বেতন মওকুফ ও উপবৃত্তির মতো যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয় তার সময়ে। শিক্ষিত, সুশৃঙ্খল, কর্মঠ ও উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার এখনই সময়। শিক্ষার প্রসারেই শুধু নয়, এসব কর্মসূচির ফলে কমে আসে বাল্যবিবাহ ও জন্মহারও। বাংলাদেশে নারীর নেতৃত্বের শুরু হয় বেগম খালেদা জিয়ার হাত ধরে। নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার প্রতিষ্ঠায়ও বেগম খালেদা জিয়ার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ব্যবসা ও আত্মকর্মসংস্থানমূলক কাজের জন্য নারীদের জন্য সহজ শর্তে ও কম সুদে ঋণ প্রদান এবং চাকরিতে নারীদের নিয়োগ ও পদোন্নতিতে অগ্রাধিকার দেওয়ার নীতি নেন তিনি। যুদ্ধাহত ও দুস্থ মুক্তিযোদ্ধা, দরিদ্র ও নিঃস্ব নারী, পুরুষ, শিশু এবং অসহায় প্রবীণ নাগরিকদের জন্য পর্যায়ক্রমে একটি কার্যকর সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার কাজ শুরু হয় বেগম জিয়ার আমলে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার 39 দিনের মাথায় 1991 সালের 20 মার্চ শতাব্দীর ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আঘাত হানে উপকূলীয় এলাকায়। ত্রাণ ও পুনর্বাসন সামগ্রীর অভাব থাকলেও সেই দুর্যোগ দক্ষতার সাথে মোকাবেলা করে বেগম খালেদা জিয়ার সরকার। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব ছিল প্রখর। স্বল্পভাষী হলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন দৃঢ়। অভিজ্ঞতা না থাকলেও প্রথম মেয়াদে নেওয়া কিছু সিদ্ধান্ত যুগান্তকারী হিসেবে রয়ে গেছে। খালেদা জিয়া সরকারের প্রথম মেয়াদে মুক্তবাজার অর্থনীতিতে যাত্রা শুরু বাংলাদেশের। বেসরকারীকরণ প্রক্রিয়া জোরদার ও ব্যাপক সংস্কার কার্যক্রমের ফলে উপযুক্ত পরিবেশ তৈরি হয় বেসরকারি খাত বিকাশের, বৃদ্ধি পায় বিনিয়োগ। ক্ষুদ্র মাঝারি শিল্প এবং গার্মেন্টস শিল্পের প্রসারে সৃষ্টি হয় ব্যাপক কর্মসংস্থান। ফিরে আসে অর্থনৈতিক স্থিতিশীলতা, সচল হয় প্রবৃদ্ধির ধারা। রাজস্ব সংগ্রহ বাড়াতে ভ্যাট তথা মূল্য সংযোজন করের প্রবর্তন করে বেগম খালেদা জিয়া সরকার। কৃষির উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নেন তিনি। খাল খনন কর্মসূচি পুনরায় চালু এবং কৃষিতে গবেষণা ও ব্যাপক ভিত্তিক প্রযুক্তির ব্যবহার শুরু হয় তার আমলে। বেগম জিয়া সরকারের নেওয়া নীতির কারণে নীরব বিপ্লব হয় গ্রামীণ অর্থনীতিতে। পরিবর্তন আসে আর্থসামাজিক কাঠামোর। পরিবেশ সংরক্ষণেও খালেদা জিয়া সরকার বেশ কিছু পদক্ষেপ নেয়। পলিথিন ব্যাগের ব্যবহার ও টু স্ট্রোক বেবি ট্যাক্সি নিষিদ্ধ করা হয় তার আমলে। বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনের রূপ নেয় তার সময়ে। খালেদা জিয়া সরকারের আমলে সড়ক ও সেতু সহ অবকাঠামো উন্নয়নও চোখে পড়ার মতো। যমুনা সেতুর নির্মাণ কাজ শুরু হয় তার আমলেই। 98 সালে যান চলাচলের জন্য এ সেতু উদ্বোধন হলেও এর 90 কাজ শেষ হয় বেগম জিয়ার আমলে। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেন 2 বার। তার সময়ে সংবিধানে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনীও আসে। 1991 সালের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে বাংলাদেশ। 96 সালে বিএনপির প্রধান স্বল্প মেয়াদের প্রধানমন্ত্রী থাকলেও জনদাবির প্রতি শ্রদ্ধা দেখিয়ে সংবিধানে যুক্ত করেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল পরিচালনা করার জন্য 2001 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেন বেগম খালেদা জিয়া। দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী শ্রমিকদের অবদানের স্বীকৃতি হিসেবে তার আমলে গঠন করা হয়
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দুর্নীতি দমন ব্যুরোর পরিবর্তে স্বাধীন দুর্নীতি দমন কমিশনও গঠন করেন বেগম খালেদা জিয়া। সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই এবং শায়েক আব্দুর রহমানকে গ্রেফতার করে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানকে সফলভাবে মোকাবেলা করে বেগম খালেদা জিয়া সরকার। 90-এর দশকে রোহিঙ্গা শরণার্থীদের এক দফা ঢল নেমেছিল বাংলাদেশে। সে সময় তাদের দেশে ফেরাতে মিয়ানমার সরকারের সাথে চুক্তি করতে সক্ষম হয় খালেদা জিয়ার সরকার। মুসলিম বিশ্বের পাশাপাশি বৃহৎ শক্তিগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন হয় বেগম জিয়ার শাসনামলে। ন্যায্যতার ভিত্তিতে ভালো সম্পর্ক বজায় থাকে প্রতিবেশীদের সাথে। ভারতের সাথে নতজানুতায় সায় দেননি তিনি। তার আমলে হয়নি অসম কোনো চুক্তি। কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায়, সেটা আমরা কখনো মেনে নেব না, মানতে দিব না। কারো প্রভুত্ব বাংলাদেশের জনগণ স্বীকার করবে না। সার্ককে গতিশীল করতেও ভূমিকা রাখেন তিনি। পূর্বমুখী নতুন পররাষ্ট্র নীতি নেওয়া হয় বেগম জিয়ার সরকারের তৃতীয় মেয়াদে। এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক বাড়ে বাংলাদেশের। ওআইসি, জাতিসংঘ সহ বিভিন্ন বৈশ্বিক ফোরামে বরাবরই শান্তির উপর জোর দিয়েছেন বেগম খালেদা জিয়া। If we do not address these problems effectively now, we will not be able to contain the tensions and violence around us. রাজনীতিতে আপোষহীন খালেদা জিয়া নিজ দেশের স্বার্থ রক্ষায় আপোষ করেননি কখনো। আর স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নেও তার দেশপ্রেম ছিল প্রশ্নাতীত। হাসান মাহমুদ, পতিত এবং পলাতক শেখ হাসিনা কিভাবে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করলেন? প্রচণ্ড ব্যক্তিত্ববান বেগম খালেদা জিয়াকে আমরা সেদিন দেখলাম যে চোখের জলে ভাসতে। সেই দিনের দৃশ্যপটটা কি ছিল যদি একটু বলেন। আসলে এই কথাটা বলার আগে একটু বলে নেই যে তুমুল মুখরতা প্রিয় এক গণতান্ত্রিক নারী, তিনি তার জীবনে বারবার কান্নায় ভেঙে পড়েছিলেন। আমরা এটা দেখেছি। বিশেষ করে স্বামী জিয়াউর রহমানকে যখন তিনি হারান, তার 2 শিশু সন্তান নিয়ে তিনি তার কফিন ধরে কেঁদেছিলেন লাখো বাঙালি তখন। তারপরে তাকে আমরা কাঁদতে দেখেছি, যেটা আপনি এখন বললেন, যে তার এই স্বামীর স্মৃতিমাখা যে বাড়ি, তার স্বামীর বাড়ি, সেই বাড়ি থেকে তাকে টেনে হিচড়ে বলা যায় এক ধরনের বের করে দেওয়া হয়েছে। সেদিন তিনি আরেকবার কাঁদলেন, অঝরে কাঁদলেন। তিনি তার পুত্র কোকোকে হারিয়েছেন, সেদিন তিনি আরেকবার কাঁদলেন। তার পুত্র, বড় পুত্র তারেক রহমানকে দেখতে গিয়ে তিনি যখন 1/11-এ তাকে বন্দী করা হয়েছিল, নির্যাতনের শিকার হয়েছিলেন, তার বড় পুত্র তাকে বিদেশ পাঠিয়ে দিতে বাধ্য হয়েছিলেন, সেদিন তিনি আরও একবার কাঁদলেন। এই গণতান্ত্রিক নেত্রী বারবার কেঁদেছেন বাঙালির এই বিভিন্ন প্রেক্ষাপটে। তার জীবনের যে কষ্ট, তিনি যে একজন মা, তিনি যে একজন দেশের নেত্রী, এবং তিনি কখনো বিরোধী দলে, কখনো সরকারে, একাধারে তিনি কিন্তু সব্যসাচী হিসেবে কিন্তু এই বাংলার মানুষের কাছে আবির্ভূত হয়েছেন। কিন্তু পাশাপাশি তিনি মাও ছিলেন। এই সংক্রান্ত মনে হয় আপনার একটা প্রতিবেদন আছে, আমরা একটু দেখে আসি আপনার প্রতিবেদনটা। তুমুল মুখরতা থেকে আলোকিত এক নারীর শেষ জীবনের মলিন মলাটে বাঁধা গল্পটা ছিল বিষাদ আর একাকিত্বের বিষণ্ণতায় ভরা। কষ্টের করুণ কোরাসে মোড়া বিদায় দিনের দিনলিপি যেন জরাগ্রস্ত সময়ের কঠিন কাঠ গড়ায় থমকে দাঁড়ায়। জীবন আর মৃত্যুর দোলাচল, উদ্বেগ, উৎকণ্ঠা আর নিরন্তর প্রার্থনায় নিঃসঙ্গ বন্দিদিনের একাকী অসহায়ত্ব বড্ড ভারী হয়ে ওঠে। 1946 সালে ভারতের জলপাইগুড়িতে জন্ম নেয়া খালেদা কলেজে পড়ার সময় গাঁটছড়া বাঁধেন সেনাবাহিনীর তরুণ ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে। সেই থেকে মেজর জিয়ার সাথে খালেদার জীবনের গল্পগুলো ইতিহাসের নানা ঘটনা প্রবাহে এগিয়েছে সময়ের সুতো ধরে। 21 বছরের বিবাহিত জীবনের ইতি টেনে 2 সন্তান রেখে নির্মম হত্যার শিকার হন প্রেসিডেন্ট জিয়া। প্রিয়তম স্বামীর বিদায়ে বিয়োগের অশ্রু গড়ায় খালেদার চোখ চিরে। শহীদ জিয়ার কফিন আঁকড়ে হারানো হাহাকারের সেই কান্না দেখেছে লাখো লাখো মানুষ।
1972 সালে সেনাবাহিনীর উপপ্রধান নিযুক্ত হওয়ার পর থেকে ঢাকা সেনানিবাসের মইনুল রোডের যে বাড়িটিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল স্বামী সংসারের 40 বছরের মায়ামাখা স্মৃতি, সেই স্মৃতি জড়ানো বাড়ি থেকে বেগম জিয়াকে জোরপূর্বক বের করে দিয়েছিল এক নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসকের আক্রোশ। 6 নম্বর মইনুল রোডের সেই বাড়ি শুধু ইট পাথরে নির্মিত স্থাপনায় ছিল না, ছিল স্বাধীনতার ঘোষকের স্মৃতি ঘেরা ইতিহাসের সুবাস মাখা এক আবাসস্থল। এক ফ্যাসিবাদী শাসকের পরিকল্পিত আক্রোশ, প্রতিহিংসা আর সীমাহীন দুর্ব্যবহারের আক্রমণের শিকার হয়েছিলেন খালেদা জিয়া। কান্নায় ভেঙে পড়েছিলেন আরও একবার। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট। কার কাছে আমি বিচার চাই? টেনে হিঁচড়ে খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করার পর সাজানো হয়েছিল মিথ্যা, কুরুচিপূর্ণ, আপত্তিকর সব গল্প। আপনারা তো সব জিনিস ইলিগাল করছেন, কোনো আবার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না। সবকিছুই আমরা আইনসম্মতভাবেই করতেছি। আইনসম্মতভাবে আপনারা করছেন না, সব গায়ে এটা আদালতের বিষয় ম্যাডাম। এবারে আপনারা সব গায়ে জোর করতেছেন। আমি ক্যান্টনমেন্টে ঢুকে আমার বিরুদ্ধে মামলা, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বাইর করে দেবো। 2007 সালে মঈন ফখরুদ্দিন সরকারের সময়ে কারামুক্ত হয়ে গুরুতর অসুস্থ সন্তান তারেক রহমানকে দেখতে গিয়ে আবেগ আপ্লুত অশ্রু ধরে রাখতে পারেননি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তারেক রহমানের উপর অমানবিক নির্যাতনের উল্লেখ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়া। ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, ডাক্তাররা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না। নির্বাসনে বড় ছেলে তারেক রহমান, ফ্যাসিবাদী শাসনের রোষানলে, নির্যাতনের বেড়াজালে গুলশানের ফিরোজার বাসায় তখন অনেকটা নিঃসঙ্গ বন্দি বেগম জিয়া। ঠিক সে সময় বুকচেরা আর্তনাদে ভর করে আসে এক মৃত্যু পরোয়ানা। বুকের ধন ছোট ছেলে আরাফাত রহমান কোকর অকাল মৃত্যুতে বেদনায় মুষড়ে পড়েন বেগম জিয়া। শেষ নিঃশ্বাসের সঙ্গী হতে না পারা এক মমতাময়ী মায়ের চোখ আরও একবার ভিজিয়েছে সন্তানের কফিন। বিয়োগ বেদনায় অঝরে কাঁদলেন খালেদা জিয়া। জীবনের শেষ সময়ে শারীরিক অসুস্থতা নিয়ে প্রতিহিংসার মিথ্যা মামলায় আদালতের বারান্দাতেই কেটেছে খালেদা জিয়ার বার্ধক্যের সময়গুলো। নেতাকর্মী বিস্তৃত তুমুল স্লোগানমুখর রাজনীতির মুখরতা থেকে ক্রমেই একা থেকে আরও একা হয়ে পড়েন। হাসপাতালের শয্যায় রোগের সাথে যুদ্ধে কেটে যায় অনেকটা সময়। তারপর নিয়তির অনিবার্যতায় এক নারীর আলোকিত বিদায়। ইমরুল হাসান, আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়া যে শুধু গৃহবন্দী ছিলেন তাই নয়, তিনি যে শুধু জেলে খেটেছেন তাই নয়, তাকে কার্যালয়ে অবরুদ্ধ করা, তাকে বালুর ট্রাক দিয়ে গৃহবন্দী করে রাখার মতো ঘৃণ্য কাজ করেছিলেন শেখ হাসিনা। সেই সময়ের প্রেক্ষাপটে যদি আমাদেরকে একটু আপনি নিয়ে যান। দুইবার আসলে এই অভিনব পন্থার আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। 2013 সালের 29 ডিসেম্বর, ঠিক 5 জানুয়ারির একতরফা নির্বাচনের আগে আগে বিএনপি একটি কর্মসূচি ঘোষণা করেছিল, মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি। এক সপ্তাহ আগে
29শে ডিসেম্বর 5ই জানুয়ারি সেই নির্বাচন ছিল 2014 সালের। সেই গণতন্ত্রের একজন নেত্রীকে আটকানোর জন্য এই অভিনব পন্থাটা আমরা প্রথমবারের মতো দেখেছিলাম, যে বালুর ট্রাক দিয়ে তাকে তার বাসায় অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এবং আমার সহকর্মী হাসান মাহমুদ এবং আমি দুজনে এই প্রোগ্রামটি আমরা সেটা কভার করেছিলাম। যে বালু ট্রাকের এই ইতিহাস কিন্তু এখানে শেষ নয়, 1 বছরের মাথায় সেই বালু ট্রাক আবারও ফিরে আসে, আবার কার্যালয়ে ফিরে আসে। 5ই জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তিতে বিএনপি আবার লাগাতার অবরোধের কর্মসূচি ঘোষণা করে 5ই জানুয়ারি থেকেই, কিন্তু আগের দিন বিকাল থেকে অর্থাৎ 4 জানুয়ারি বিকাল থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অর্থাৎ এটাকে কি আমরা বালুর বাঁধ বলতে পারি? বালির বাঁধ, বালির যেটা বাঁধ উড়ে বলতে যায় পারি। আসলে। তাহলে আমরা আমাদের আরেক সহকর্মী ইফতেখার রেজা তিনি একটি প্রতিবেদন তৈরি করেছেন, আমরা যদি সেই প্রতিবেদনটা একটু দেখি। আমাদের দেশ, আমাদের প্রতিষ্ঠার পর বারবারই গণতন্ত্রকে এগিয়ে নিতে উদারতা দেখিয়েছে বিএনপি। বিপরীতে প্রতিপক্ষের কাছ থেকে ছুটে এসেছে ঘৃণা আর প্রতিহিংসা। বিএনপিকে ঠেকাতে স্বৈরাচার এরশাদ আশ্রয় নেয় নানা ষড়যন্ত্র আর কূটকৌশলের। একই পথে হাঁটে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও। 2009 সালে ক্ষমতা নেয়ার পর বিরোধী মত দমনে এরশাদকেও ছাড়িয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। বিএনপিকে নিশ্চিহ্ন করতে আশ্রয় নেয় গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো মানবতা বিরোধী অপকর্মের। আওয়ামী লীগের প্রতিহিংসার হাত থেকে বাদ যায়নি বেগম খালেদা জিয়া ও তার পরিবারও। মিথ্যা মামলায় দিনের পর দিন আদালতে হাজির হতে হয় বিএনপি প্রধানকে। তবে গণতন্ত্রের প্রশ্নে অবিচল তিনি। 2014 সালে একতরফা নির্বাচন আয়োজনে যখন তোড়জোড় চালাচ্ছে আওয়ামী লীগ, এখান থেকে জাতিকে রক্ষা করতে রাজপথে উত্তাল আন্দোলনে বিএনপি, নেতৃত্বে খালেদা জিয়া। এই সরকারের উচিত তাদের ব্যর্থতা স্বীকার করে নিয়ে জনগণের দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকার মেনে নিয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। গ্রেফতার, গুম আর নেতাকর্মীদের গায়েবী মামলায় ঘায়েল করার চেষ্টা করা হয় বিএনপিকে। এই গুম, হত্যা, নির্যাতন যদি বন্ধ না হয়, আমাদের কিন্তু হিসাব আছে। কোথায় কে কিভাবে গুম হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কারা করছে, সব হিসাব আছে। তারা কিন্তু কেউ রেহাই পাবেন না। বালুর ট্রাক দিয়ে গুলশানের বাসভবন ফিরোজায় অবরুদ্ধ করা হয় খালেদা জিয়াকে। পরিণতি কোনো শুভ হবে না, এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং কঠিন। তার জন্য জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকেন। ভেস্তে দেওয়া হয় বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি। খালেদা জিয়াকে বাসায় বন্দি রেখে 5 জানুয়ারির একতরফা নির্বাচন করে নেয় শেখ হাসিনার আওয়ামী লীগ। গণতন্ত্রের নেত্রীকে আটকাতে বালুর ট্রাক আবারও ফিরে আসে 1 বছরের মাথায়। সেবার বেগম জিয়াকে বন্দি করা হয় তার গুলশানের কার্যালয়ে। ছাত্রলীগের পুলিশরা এই পুলিশ বাহিনীর সুনাম এবং ইমেজ নষ্ট করেছে, সেটা পুলিশ বাহিনীকে বুঝতে হবে। আপনারা কেন এগুলোর মধ্যে ইনভলভ হচ্ছেন? পেপার স্প্রে করে কি আনন্দ পাচ্ছেন? 5ই জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তিকে সামনে রেখে নতুন নির্বাচনের দাবিতে কঠোর আন্দোলনে নামে বিএনপি। ঘোষণা করা হয় দেশব্যাপী লাগাতার অবরোধ কর্মসূচির। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে থানা, উপজেলা, পৌরসভা, জেলা সদর, মহানগরে রাজপথ অবরোধ। তবে 4 জানুয়ারি সন্ধ্যা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য আর বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয় বিএনপি চেয়ারপারসনকে। আজকে নিরাপত্তার হুমকি তো এই সরকার, আমার জন্য হুমকি তারা। 24 জানুয়ারি মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। তবে ছেলের মৃত্যু শোকেও জনগণ ও গণতন্ত্রের কথাই ভেবেছেন আপোষহীন এই নেত্রী। প্রত্যাহার করেননি কর্মসূচি। অবরোধ চলবে, তারপর যখন পরিবেশ পরিস্থিতি হবে তখন আমরা আবার সমাবেশ করব, সুযোগ আসলে। হ্যাঁ, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে। 3 মাসেরও বেশি সময় ধরে চলে সর্বাত্মক অবরোধ। শোক ও কষ্টের মধ্যেও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়ার অনমনীয় এমন মনোভাবের কারণেই সাধারণ মানুষের মণিকোঠায় অবিস্মরণীয় হয়ে থাকবেন তিনি। ইমরুল, আমরা ইফতেখার রেজার স্টোরি দেখলাম, সে সময় আপনারাও তো এই ঘটনাগুলো কাভার করেছেন। যদি আপনার এর বাইরে কোনো আপনার অভিজ্ঞতা থাকে তাহলে দর্শকদের উদ্দেশ্যে। কার্যালয়ে যে বছর অবরুদ্ধ করা হয় বিএনপি চেয়ারপারসনকে 2015 সালের 4 জানুয়ারি বিকাল থেকে, আমি সহ আরও কয়েকজন সাংবাদিক আমরা
4 জানুয়ারি রাতেই বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের ভিতরে আমরা প্রবেশ করি এবং 5 তারিখে সকালে আমরা সেখান থেকে লাইভ সম্প্রচার করি। যেহেতু আমরা আগের বছরে যে অভিজ্ঞতা হয়েছিল যে তাকে বাসা থেকে বের হতে দেয়নি, সেই অভিজ্ঞতার আলোকে আমরা আগে থেকে ধারণা করছিলাম যে হয়তো বিএনপি চেয়ারপারসনকে এই 5 জানুয়ারি আবার অবরুদ্ধ করবে, 2015 সালেও বের হতে দিবে না। সেই অভিজ্ঞতার আলোকে আমরা আগে থেকে কার্যালয়ের ভিতরে যে অবস্থান করছিলাম যে পরের দিনের নিউজটা আমরা সংগ্রহ করার জন্য, সেটি আমরা আসলে তখন এনটিভির পর্দায় আমরা সরাসরি সেটি দেখিয়েছি এবং আমরা একমাত্র স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে টানা 3 মাসেরও বেশি সময় আমাদের এনটিভির একটা টিম সার্বক্ষণিকই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ভিতরে তখন ছিল। আপনি নিজেই তো তখন আপনি সম্ভবত আমাদের ক্যামেরা পার্সন তাপর সহ আপনি সেই ভিতরে আটকা পড়েছিলেন বা আমরা নিজেরা গিয়েছিলাম 4 জানুয়ারি সন্ধ্যার সময় খালেদা জিয়ার সাথে আপনারাও ছিলেন। জি হাসান মাহমুদ, আপনিও তো এই গল্প কভার করেছেন। জি, তখনকার পরিস্থিতিটা আসলে কি ছিল যদি আসলে তখন যেটা তিনি বললেন যে তারা প্রায় যখন ঢুকে পড়েছিল বেগম খালেদা জিয়ার বাসার ভেতরে ছিল, ভেতর থেকে তিনি লাইভ করছিলেন, আমি ঠিক গেটের বাইরে থেকে তখন লাইভ করছিলাম, আমি এবং আমাদের আরেক সহকর্মী, আমরা তখন 2-3টা টিম কাজ করছিলাম। গণমাধ্যমের উপরে অনেক প্রেসার ছিল। আপনার হয়তো মনে থাকবে যে তখনই আমরা পেপার স্প্রে সেই জিনিসটার নাম শুনেছি, পেপার স্প্রে করে শুধু যেই জমায়েত হয়েছিল খালেদা জিয়ার বাসার কার্যালয়ের ভেতরে, তখন পুলিশ বাইরে থেকে পেপার স্প্রে নিক্ষেপ করে এবং অনেক সাংবাদিক সেদিন পেপার স্প্রে আক্রান্ত হয়, পেপার স্প্রেতে আক্রান্ত হয় এবং চোখে পরবর্তীতে তাদের মানে ক্ষতিগ্রস্ত হয়। পেপার স্প্রেতে আমরাও আক্রান্ত হয়েছিলাম। তো সেটি আসলে একদম তখনই আমরা আসলে পেপার স্প্রের নামটা হয়তো প্রথম মানুষ শোনে বা আমরা এর আগে জানতাম না খুব ভালো করে। হাসান, আমরা রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সারা বাংলাদেশের মানুষ অনেক বেশি পরিচিত, কিন্তু বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধে তার স্বামী সরাসরি সেক্টর কমান্ডার ছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়াও কিন্তু মুক্তিযুদ্ধের সময় অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন। মুক্তিযুদ্ধে তার যে ত্যাগ, তার যে অবদান যদি আপনি একটু আলোচনা করেন বেগম খালেদা জিয়া সম্পর্কে। আচ্ছা, বেগম খালেদা জিয়া 1945 সালে জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি তার জীবন যেভাবে আসলে প্রবাহিত হয়েছে, ফেনী, দিনাজপুর বিভিন্ন জায়গায় কিন্তু তিনি ছিলেন, এটা আপনারা হয়তো জানেন। তারপর তিনি গাঁটছড়া বাঁধেন স্বামী জিয়াউর রহমানের সাথে, তার ঘর আলো করে 2 সন্তান আসে, তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো। তখন 1971 সাল, পুরো বাংলাদেশ উত্তাল এবং মুক্তিকামী মানুষ এই সংগ্রামের জন্য অর্থাৎ স্বাধীনতার জন্য তখন কিন্তু আন্দোলন করছে এবং পুরো দেশ তখন উত্তাল। বেগম খালেদা জিয়ার স্বামী আপনি জানেন মেজর জিয়াউর রহমান তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার, আই মেজর জিয়াউর রহমান। ঠিক সে সময়ে বেগম খালেদা জিয়ার দিকে কিন্তু অর্থাৎ জিয়া পরিবারের দিকে কিন্তু হানাদারদের আক্রোশটা পড়ে এবং আপনাকে যদি বলি তখন হানাদারদের আড়াল করে 16 মে রাতে 1971 সালের কথাই বলছি, খালেদা জিয়া লঞ্চে করে নারায়ণগঞ্জ তার বোনের বাড়ি, তার বোন যে খুরশিদ জাহান হক, তার বাড়িতে চলে আসেন। সেইখান থেকে 2 সন্তানকে করে রাতের আধারে কিন্তু আসতে হয়, কারণ পাকিস্তানি হানাদাররা যদি তাকে দেখে ফেলে তাহলে ত্যাগটা দেখেন। সেখানে 2 সন্তান নিয়ে তিনি এসে থাকেন। তার স্বামীর অর্থাৎ তার বোনের স্বামী যে মোজাম্মেল, তিনি পরদিন আবার তাদেরকে 2 সন্তান সহ তাদেরকে সিদ্দিশরীতে নিয়ে আসে। সেখান থেকে আবার তিনি স্থান পরিবর্তন করে ধানমন্ডিতে যান। সে এইভাবে করে বেগম খালেদা জিয়া শেষমেশ আসলে 2 সন্তান নিয়ে পরে তার লোকেশনটা ট্রেস করতে পারে পাকিস্তানি হানাদাররা এবং তাকে কিন্তু আটক করে, অর্থাৎ ঢাকা ক্যান্টনমেন্টের 16 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশের বিজয় না হওয়া পর্যন্ত তিনি তার 2 পুত্র নিয়ে পাকিস্তানি হানাদারদের কাছে বন্দী ছিলেন। অপরিসীম ত্যাগ নিশ্চয়ই। এই সংক্রান্তে আমাদের ওবায়দুল্লাহ মামুন একটি প্রতিবেদন তৈরি করেছে, আমরা চলুন সেই স্টোরিটা একটু দেখে আসি। '71 সাল, দেশে তখন মহান মুক্তিযুদ্ধ চলছে। 2 সন্তানকে নিয়ে চট্টগ্রামে ছিলেন বেগম খালেদা জিয়া, কিন্তু সেখানকার পরিস্থিতি স্বাভাবিক ছিল না। পাকিস্তানিদের রক্তচক্ষু আড়াল করতে নিরুপায় হয়ে কোনো এক রাতে ছোট 2 সন্তানকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বেগম খালেদা জিয়া। হানাদারদের চোখ আড়াল করে 16 মে রাতের আধারে লঞ্চে করে নারায়ণগঞ্জে বড় বোন খুরশিদ জাহান হকের বাসায় আসেন বেগম জিয়া। সেখান থেকে তার বড় বোনের স্বামী মোজাম্মেল হকের মাধ্যমে ঢাকার খিলগাঁওয়ে পৌঁছে দেওয়া হয়
তার 2 সন্তান সহ বেগম জিয়াকে। পাকিস্তানি বাহিনীর চক্ষু আড়াল করতে চলে যান ধানমন্ডিতে, কিন্তু শেষ রক্ষা হল না বেগম জিয়ার। 2রা জুলাই সিদ্ধেশ্বরীর বাসা থেকে তার 2 সন্তান সহ আটক করা হয় খালেদা জিয়াকে। 16 ডিসেম্বর বিজয়ের আগ মুহূর্তে ঢাকা ক্যান্টনমেন্টে 2 সন্তান সহ বন্দী ছিলেন জিয়াউর রহমানের স্ত্রী। সেনা কর্মকর্তার স্ত্রী হিসেবে অন্য নারীর মতোই স্বাভাবিক জীবনযাপন করতে চেয়েছিলেন বেগম জিয়া, কিন্তু বিধি তাকে নিয়ে গেছে এক অনন্য মাত্রায়। স্বামী জিয়াউর রহমানকে দেখেছেন 2টি যুদ্ধে অংশ নিতে, 65 সালে ভারত পাকিস্তান যুদ্ধ ও 1971 সালের মহান মুক্তিযুদ্ধে। স্বামী যুদ্ধ থেকে জীবিত ফিরেছেন ঠিকই, কিন্তু পরবর্তীতে সেই প্রিয় স্বামীকেই হারাতে হয়েছে নির্মম মৃত্যুর মধ্য দিয়ে। তারপর সন্তানদের নিয়ে চরম অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হন গৃহবধূ খালেদা জিয়া। পিতাহারা সন্তানদের মানুষ করা সহ তাদের সব দায়ভার চাপে খালেদা জিয়ার একার কাঁধে। পিতাহারা সন্তানদের বুঝতে দেননি পিতার অভাব। লেখাপড়া থেকে 2 সন্তান, বিবাহ সবকিছুই একাই করেন বেগম খালেদা জিয়া। জিয়ার মৃত্যুর পর রাজনীতিতে আসার ক্ষেত্রে কোনো ধরনের পরিকল্পনা না থাকলেও বলা চলে ভাগ্যই তাকে নিয়ে যায় রাজনীতির মাঠে। জিয়াউর রহমানের অসংখ্য কর্মীর নেতৃত্ব দিতেই সে সময় তাকে রাজনীতিতে নিয়ে আসেন জিয়াউর রহমানের ঘনিষ্ঠজনেরা। রাজনীতিতে এসেই স্বৈরাচার বিরোধী আন্দোলন নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েন বেগম জিয়া। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেশ কয়েকবার গৃহবন্দী হন আপসহীন বেগম খালেদা জিয়া। এছাড়া 1983, 84 ও 87 সালে তাকে কয়েক দফা গৃহবন্দী করে তৎকালীন স্বৈরাচার এরশাদ সরকার। পরবর্তীতে 1/11-এর সময় 2007 সালের 3রা সেপ্টেম্বর থেকে 2008 সালের 11 সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 1 বছরের বেশি কারাগারে ছিলেন বেগম জিয়া। স্বামীকে হারানোর পর বাকি জীবন কেটেছে রাজনীতির মাঠে, আন্দোলন সংগ্রাম আর গণমানুষের জন্য। প্রধানমন্ত্রী যেমন হয়েছেন, তেমনি বিরোধী দলে থেকে মানুষের অধিকার আদায়ে রাজপথে ছিলেন আন্দোলনের অগ্রভাগেও। তারা তো গণতন্ত্রেই বিশ্বাস করে না। 1/11-র খড়গ নেমে আসে জিয়া পরিবারের উপর। বড় ছেলে তারেক রহমানকে দেশত্যাগে বাধ্য করে তৎকালীন সেনা সমর্থিত সরকার। ফলে মা হারিয়েছেন ছেলেকে, আর ছেলে বঞ্চিত হয়েছেন মায়ের আদর্শভাগ থেকে। 2015 সালে 24 জানুয়ারি হারান ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। মালয়েশিয়া থেকে আসে কোকোর মৃত্যুর খবর। সন্তানকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন এই জাতীয়তাবাদী নেত্রী। এরপর 2018 সালে আওয়ামী লীগ সরকারের রোষানলে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের সাজানো মামলায় কারাগারে যান বেগম জিয়া। 2 বছরের বেশি সময় কারাগারে ছিলেন তিনি। সেখান থেকে বের হওয়ার পর একের পর এক শারীরিক নানা সমস্যায় আক্রান্ত হতে থাকেন বিএনপি প্রধান। গুলশানের ফিরোজা ভবনে রোগাক্রান্ত নিঃসঙ্গ একাকী সময় কাটে তার। জীবনের শেষ সময় এসে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতার মতো বিভিন্ন রোগের সাথে যুদ্ধ করতে করতে জীবন মৃত্যুর দোলাচলে হাসপাতাল আর বাসায় অসহায় সময় যেতে থাকে খালেদা জিয়ার। অল্প বয়সে স্বামীকে হারানো, জীবনের মধ্যবয়সে জেল, জুলুম, কারাবরণ, বার্ধক্যে এসে বড় ছেলের নির্বাসন ও ছোট ছেলের মৃত্যু বিষাদময় করে তোলে জাতীয়তাবাদী এই নেত্রীকে। এক জীবনে একজন মানুষের এত ত্যাগের ইতিহাস বাংলাদেশের রাজনীতিতে বিরল। এক মহিষী নারীর সংগ্রাম ও ত্যাগের এমন উদাহরণ মানুষের হৃদয়ে ভাস্বর হয়ে রইবে। গণতান্ত্রিক আন্দোলন এবং মাটি ও মানুষের জন্য বেগম জিয়ার ঐকান্তিক নিবেদন হবে এদেশের রাজনীতির ইতিহাসের অনন্য দলিল। মানুষ মনে রাখবে, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও স্লোগানের এই নেত্রীকে। ইমরুল হাসান, আমরা মামুনের স্টোরি দেখলাম। আমরা যদি আপনার কাছে যেতে চাই যে বেগম
খালেদা জিয়াকে যখন 2018 সালে কারাগারে নিয়ে যাওয়া হলো, তাকে স্লো পয়জনিং দেওয়া হয়েছে, তিনি সেখানে শেখ হাসিনার টার্গেটের শিকার হয়েছিলেন, এই অভিযোগ করছেন বিএনপি নেতারা। শুধু তাই নয়, বেগম খালেদা জিয়ার রোগ নিয়ে কিন্তু আজে বাজে মন্তব্য করতেন, টিকা টিপ্পনি কাটতেন বেগম খালেদা জিয়া। কি বিষয় বলতেন? একজন রাজনীতিবিদ হিসাবে শেখ হাসিনা এই কথাগুলি বলতে পারতেন কিনা, পারা উচিত ছিল কিনা? না, ওনাকে স্লো পয়জনিং দেওয়া হয়েছিল, যে অভিযোগটি বিএনপি করেছিল সেটি আসলে ভিত্তি থাকতেও পারে। আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসন 2018 সালে 8ই ফেব্রুয়ারি ওনাকে কারাবন্দী করা হয়। তখন উনি আসলে হেঁটেই কিন্তু আদালতের এজলাসে গিয়েছিলেন এবং সেখান থেকে তাকে ওই ঠিক ওই পাশেই ছিল, আদালতের পাশেই নাজিবুদ্দিন রোডের যে পরিত্যক্ত কারাগার, সেখানে তাকে রাখা হয় প্রায় 1 বছর 2 মাসের মতো। এবং নির্জন কারাগার, এবং ওইখানে আসলে তার যথাযথ চিকিৎসা হয়নি। তার অন্যান্য যে কমপ্লিকেসিগুলো ছিল সেগুলি যথাযথ চিকিৎসা না হওয়ার কারণে সেইগুলো আরও গুরুতর আকার ধারণ করে। পরবর্তীতে 1 বছর 2 মাসের মাথায় তাকে পিজি হাসপাতালের প্রিজন সেলে স্থানান্তর করা হয় এবং কোভিড মহামারীর পরে যখন আউটব্রেকটা হয় তখন 25শে মার্চ 2020-এ তাকে তার সাজা স্থগিত করে সাময়িক মুক্তি দেওয়া হয়। সেটিও আসলে শর্তের বেড়াজাল দেওয়া হয়, উনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না। এবং উনি কোভিডের আক্রান্ত হয়েছিলেন, উনি লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছিলেন। দল এবং পরিবারের পক্ষ থেকে বারবার বিদেশে নেওয়ার কথা বলা হলেও আবেদন করা হয়েছে এবং যতটুকু আমরা জানি যে 22 থেকে 23 বার দল এবং পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল তাকে চিকিৎসার জন্য বাইরে নেওয়ার জন্য, কিন্তু শেখ হাসিনার সরকার আসলে বারবারই সেই আবেদন আইনের অজুহাত দিয়ে নাকচ করে দিয়েছেন। এই সংক্রান্ত মনে হয় আপনার একটা প্রতিবেদন আছে, আমরা একটু দেখে আসি। মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হয় 2018 সালের ফেব্রুয়ারিতে। স্যাঁতস্যাঁতে নির্জন ভবন ছিল তার ঠিকানা। 1.25 বছর পরিত্যক্ত কারাগারে রাখা হয় তাকে, বঞ্চিত করা হয় চিকিৎসা থেকে। এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয় পিজি হাসপাতালে। 2020 সালের মার্চে কারাবন্দিত্বের অবসান হয়, তবে তা ছিল বিধিনিষেধের ঘেরাটোপে বন্দী। যে নেত্রী সুস্থ অবস্থায় জেলে গেলেন তাকে বের হতে হয় হুইল চেয়ারে করে। কারাগারে বেগম জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে বলে অভিযোগ করে তার দল, যে কারণে ধীরে ধীরে জটিল রোগে আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন। শর্তের বেড়াজালে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পথ রুদ্ধ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। দেশের বাইরে পাঠাতে দলের আন্দোলন, চিকিৎসকদের সুপারিশ আর পরিবারের আবেদন বারবারই নানা অজুহাতে নাকচ করেছে স্বৈরাচার শেখ হাসিনা। অসুস্থ, বয়োবৃদ্ধ, তার বোন, ভাই, বোনের জামাই আমার কাছে এসছে, আবেদন করেছে। আমরা তার সাজাটা স্থগিত করে তাকে বাড়িতে থাকার সুযোগটা দিয়েছি, মানবিক কারণেই দিয়েছি। যদি ওরা বেশি বাড়াবাড়ি করে, বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে বহুবার যেতে হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীকে। সংকটাপন্ন অবস্থায়ও মন গলেনি শেখ হাসিনার। অন্তত 22 বার আবেদন করা হয় পরিবারের তরফে, তবুও মেলেনি বিদেশে যাওয়ার অনুমতি। খালেদা জিয়াকে সহ্য করতে হয়েছে লিভার সিরোসিস, হৃদরোগ, আর্থ্রাইটিস আর শ্বাসকষ্টের যন্ত্রণা। অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের 5 মাস পর মুক্ত পরিবেশে চিকিৎসার জন্য 2025 সালে 7ই জানুয়ারি লন্ডনে নেওয়া হয় বেগম জিয়াকে। সে সময় মায়ের সাথে ছেলে তারেক রহমানের সাক্ষাৎ ঘটে দীর্ঘ 7 বছরের ব্যবধানে। দূর দেশে পুত্রের নির্বাসন আর মাতৃভূমিতে মায়ের মামলা, জেল জুলুম আর রোগের সাথে মৃত্যুর দোলাচল। পেছনের সেসব দুঃসময় পেরিয়ে বিলেতের হিথ্রো বিমানবন্দর তখন হয়ে ওঠে আবেগঘন সাক্ষাতের সাক্ষী। মা ছেলে সে দেখা দীর্ঘ সময়ের অবসানকে টেনে দেয় মমতার চাদরে। 4 মাসের চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া। লাখো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরেন তিনি।
প্রিয় মাতৃভূমিতে সেটা ছিল এক অন্যরকম ফেরা। নির্যাতন, বন্দিদশা আর নিপীড়নে নিষ্পেষিত এক নেত্রীর জনতার ভালোবাসা নিয়ে ফিরে আসা। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। গুলশান ২ নম্বর সড়কের যে বাড়িকে করে রাখা হয়েছিল বিচ্ছিন্ন নিঃসঙ্গতার শেকলে বন্দী, সেদিন সেখানে ছিল তুমুল উচ্ছ্বাস আর উদ্দীপনার বাঁধভাঙা আয়োজন। নেতাকর্মীদের প্রত্যাশা ছিল সুস্থ হয়ে রাজনীতিতে ফের সক্রিয় হবেন আপসহীন নেত্রী। দেশে ফিরে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়লেও সুস্থ হন ঠিকই, কিন্তু এবারের অসুস্থতা থেকে আর সেরে ওঠেননি। অনিবার্য নিয়তি মৃত্যুতে আড়াল হয় আপসহীন এক অধ্যায়ের। হাসান মাহমুদ, বেগম খালেদা জিয়া কি শুধুই বিএনপি নেত্রীর? জাতির দুর্যোগ দুর্বিপাকে কিভাবে তিনি এই বাংলাদেশের মানুষের আস্থা, ভরসার এবং ঐক্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছিলেন, যদি আপনি একটু জি ধন্যবাদ। বেগম খালেদা জিয়া শুধুই বিএনপি নেত্রী নন, তিনি বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে, যেটা প্রথম দিকে ইমরুল হাসান বলেছেন যে ৮৬ নির্বাচনের কথা তিনি উল্লেখ করছেন, সেই থেকে তিনি খ্যাতি পেয়েছেন আপসহীন নেত্রী হিসেবে। আপনাকে একটু বলে রাখি, বেগম খালেদা জিয়া এতটাই জনপ্রিয়, তার জীবনে সে যতগুলো আসনে নির্বাচন করেছে প্রত্যেকবারে তিনি বিজয়ী হয়েছেন, তার হারার কোনো রেকর্ড নেই। এটা হচ্ছে একটা বিষয়, অর্থাৎ মানুষ তাকে কীভাবে চেয়েছে এটা থেকে আপনি নিশ্চয়ই আঁচ করতে পারেন। আর পাশাপাশি আরেকটা কথা বলি, আমি ব্যক্তিগতভাবে বেগম খালেদা জিয়ার জীবিত অবস্থায় ২০০৭ সালে একটা ইন্টারভিউ করেছিলাম, সাক্ষাৎকার নিয়েছিলাম। সেইখানে আমি তাকে দেখেছি যে তখন সেই ২০০৭ সালের তখন আরেকজন যে নেত্রী ছিল, এখন যিনি ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা বলা হচ্ছে, তিনি তখন জেলে আটক। ঠিক 7 দিন, আমার ইন্টারভিউ নেওয়ার 7 দিন পর বেগম খালেদা জিয়া আটক হন। সেই সময় আমি তার বিষয়ে কথা বলেছি, তিনি কিন্তু সেই সময়ে জাতির ক্রান্তিকালে তিনি কিন্তু ঐক্যের পক্ষে দাঁড়িয়েছেন। অর্থাৎ বিষয়টা বলতে চাই যে ২০০৭ সালের যে মঈন ফখরুদ্দিনের যে অবৈধ সরকার, তখন কিন্তু তিনি আবার ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। এর আগে যদি আপনি দেখেন ৮৬ কথা বলছিলাম, এরপরে যে বর্তমান যে প্রেক্ষাপট, অর্থাৎ ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এবং পরবর্তী প্রেক্ষাপট, আপনি দেখবেন বিএনপি কিন্তু সব দলগুলোকে কিন্তু তার ছাতা তলে কিন্তু এনেছে। আপনি ছোটো খাটো যত দলগুলো আছে বিভিন্ন স্টেকের, বাম ডান, এবং বলতে বাধ্য হয়েছিলেন তৎকালীন শেখ হাসিনা যে ডান বাম এখন সব এক ছাতার তলে কীভাবে যায়, সেটা কে সম্ভব করেছিলেন? এই বেগম খালেদা জিয়ার যে প্রতীক, যে ঐক্যের যে দৃঢ়তা, তার তিনি কথা বলতেন খুব কম, কিন্তু সিদ্ধান্ত নিতেন সবার সাথে কথা বলে, তিনি নিজে কথা বলতেন কম। এই যে তার দৃঢ়তা, এটার প্রতি মানুষের আস্থা ছিল, দলের আস্থা ছিল, এবং তার যে শরিকরা তাদেরও আস্থা ছিল, সেটাই নিশ্চয়ই। এবং সেই ধারাবাহিক আন্দোলন তার শেখ হাসিনার বিরুদ্ধে করতে হয়েছে কিন্তু দীর্ঘ সময়, যার পরিণতিতে পরবর্তীতে আপনার ছাত্র জনতা জেগে উঠেছিল এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছিল। এই সংক্রান্তে আপনার একটা প্রতিবেদন আছে, আমরা একটু দেখে আসি। বেগম খালেদা জিয়া একজন স্বল্পভাষী রাজনীতিবিদ, অথচ প্রজ্ঞা আর দৃঢ়তায় পরিপূর্ণ ব্যক্তিত্বের ধীর স্থির শান্ত প্রতীকী রূপ। দেশের রাজনীতির ইতিহাসে এই এক নারী নেত্রী কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা খ্যাত স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে রাজনীতির জটিল পথযাত্রায় যুক্ত হন এই নারী। কোনো সুখকর সময়ে নয়, কিংবা স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলের সুবিধা নিয়েও নয়, বরং স্বামীর মৃত্যুর পর এক দারুণ সংকট সময়ে বেগম খালেদা জিয়ার রাজনীতির শুরুটা হয়েছে গণতন্ত্রের জন্য লড়াই দিয়েই। রাজনীতিতে এসেই ১৯৮২ সালে সামরিক অভ্যুত্থানের পর তার যাত্রা শুরু হয় গণতন্ত্র প্রতিষ্ঠায়। ৮২ সালের ২৪ মার্চ তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে সামরিক আইন জারি করে ক্ষমতা দখলে নেয় জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ। ১৯৮২ সালের সেই কঠিন সময়ে স্বামীর গড়া দল বিএনপিতে যোগ দিয়ে রাজনীতিতে এসেই সেনা স্বৈরশাসকের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন গণতন্ত্রকামী এই নেত্রী।
যে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের রূপকার, তাঁর অর্ধাঙ্গিনী খালেদা জিয়াও রাজনীতির মাঠে নেমে শুরুটা করলেন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন দিয়েই। স্বৈর শাসক এরশাদের বিরুদ্ধে মাঠে নামেন খালেদা জিয়া। 82 সাল থেকে স্বৈরাচার বিরোধী যে আন্দোলনের বীজ রোপিত হয়, তার চূড়ান্ত আন্দোলনের বিস্ফোরণ ঘটে 1990-এ। এরশাদ বিরোধী আন্দোলনে গঠিত হয় সর্বদলীয় ছাত্র ঐক্য, যার সামনের কাতারে নেতৃত্বে ছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। খালেদা জিয়াই ছিলেন স্বৈরাচার পতনের এক কারিগর। নূর হোসেন, জেহাদ, ডাক্তার মিলনের মতো শহীদদের রক্তের বিনিময়ে 90-এর 6 ডিসেম্বর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়। স্বৈরাচার হটিয়ে গণতন্ত্রের জন্য এটিই ছিল বেগম খালেদা জিয়ার সফলতা। তাকে গণতন্ত্রের বাধা বলা হয়। কেন বলা হয়? কারণ তিনি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি। তিনি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, দেশের বাইরে কখনো তিনি যান নাই। তিনি বলছেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। তো সে এক মহিষী নারী। স্বৈরাচার পতনের পর দেশে প্রতিষ্ঠা পেতে শুরু করে গণতান্ত্রিক প্রক্রিয়া। 1991 সালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া সুষ্ঠু নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি বিজয়ী হয়ে প্রতিষ্ঠা করে সংসদীয় গণতন্ত্র। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে এগিয়ে নিলেন কয়েক ধাপ। মুক্তিযুদ্ধের মূলনীতির অন্যতম যে গণতন্ত্র, সেই গণতন্ত্র যখন হোঁচট খেয়েছে স্বাধীন বাংলাদেশে, সেখানে বেগম খালেদা জিয়ার হাত ধরে গণতন্ত্রে ফেরে প্রিয় মাতৃভূমি। 1996 সালে ভিন্ন এক প্রেক্ষাপটে সে বছর 15 ফেব্রুয়ারি দেশের গণতন্ত্রের স্বার্থ বিবেচনায় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেন, যা গণতন্ত্র প্রতিষ্ঠায় আরও একটি মাইলফলক। বেগম খালেদা জিয়া তার দলের রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দলীয় নেতাদের মতামতকে গুরুত্ব দিয়েছেন সবচেয়ে বেশি। শুধু তাই নয়, যখনই সংকট নেমে এসেছে কিংবা আধিপত্যবাদী শক্তির হুমকি কিংবা দেশ বিরোধী ষড়যন্ত্র জেঁকে বসেছে, তখনই গণতন্ত্রকামী দলগুলোকে নিয়ে বেগম জিয়া গড়ে তুলেছেন রাজনৈতিক জোট। 2007 সালের ভিন্ন প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার দল বিএনপি ভাঙার ষড়যন্ত্র করে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা। গ্রেফতার হন বেগম খালেদা জিয়া। তার বড় পুত্র তারেক রহমানকে বাধ্য করা হয় নির্বাসনের নিয়তিতে। পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয় বেগম জিয়াকে। দেশের ক্ষমতায় জেঁকে বসে ফ্যাসিবাদী শক্তি। আবারও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য শুরু হয় বেগম খালেদা জিয়ার নিরন্তর লড়াই। দেশের গণতন্ত্রকামী দলগুলোকে আবারও জাতীয়তাবাদী জোটে অন্তর্ভুক্ত করেন তিনি। এরই মধ্যে বেগম জিয়া ও তার দল বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে শুরু হয় মামলার পর মামলা। গুমের অপসংস্কৃতির সাথে ভালো করে পরিচিত হয় বাংলাদেশ। বেগম খালেদা জিয়াকে অভিনব কায়দায় দুবার করা হয় গৃহবন্দী। মিথ্যা মামলায় দণ্ড দিয়ে তাকে নিক্ষেপ করা হয় স্যাঁতস্যাঁতে কারাগারে। তার নামে যে মামলা দিয়েছে এটা মিথ্যা মামলা, দুর্নীতির কোনো প্রমাণ আপনি তার বিরুদ্ধে পাবেন না। অতএব এই ধরনের আমরা সৎ, একটা যোগ্য, নিষ্ঠাবান, দেশপ্রেমিক, জাতীয়তাবাদী নেত্রীর খুবই প্রয়োজন। আমাকে তিনি সবসময় এই যে আমি যেহেতু উচ্চশিক্ষার জগতে বিচরণ করেছি, এই উচ্চশিক্ষা নিয়ে তিনি সবসময় আমাকে আমার সাথে পরামর্শ করেছেন, কি করে উচ্চশিক্ষার উন্নতি করা যায়, কি করে বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো লেখাপড়া করা যায়। কারাগারে থেকেই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপিকে নেতৃত্ব দেন খালেদা জিয়া। কারাগারে ধীরে ধীরে দুরারোগ্য ব্যাধি বাসা বাঁধে বেগম জিয়ার শরীরে। তবুও গণতন্ত্রের জন্য ছোট ছোট দলসহ ডান, বাম ও মধ্যপন্থী দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী পতাকার তলে ঐক্যবদ্ধ করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ প্রায় 17 বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বেগম জিয়া বিচ্ছিন্ন হয়েছেন তার প্রিয় পরিবার থেকে। তবুও দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নিয়ে গণতন্ত্রের জন্য তার সংগ্রাম চলছিল নিরন্তর অভিযাত্রার দিকে।
5 আগস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের চূড়ান্ত পতনের মধ্য দিয়ে ফের দেশের গণতন্ত্র ও ঐক্যের এক অনন্য প্রতীক হয়ে ওঠেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই সহধর্মিণী। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আমি বলি শি ইজ দি সিম্বল অফ ইউনিটি। আপনার দেশের এই ক্রান্তি লগ্নে তার মতো নেত্রীর প্রয়োজন ছিল এবং ঐক্যই আমাদেরকে সফলতা এনে দিতে পারে। যখনই গণতন্ত্র ষড়যন্ত্রের শিকার হয়েছে, যখনই দেশের ক্রান্তিকালে আধিপত্যবাদের নিকষ কালো থাবা অশুভ ছায়ার জন্ম দিয়েছে, তখনই দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানের নেত্রী বেগম খালেদা জিয়া হয়েছেন গণতান্ত্রিক ঐক্যের প্রতীক, হয়েছেন গণতন্ত্রের পক্ষে ঢাল হয়ে আপোষহীন দাঁড়িয়ে থাকা এক অবিচল নেত্রী। আপনারা দীর্ঘক্ষণ বেগম খালেদা জিয়ার কর্ম এবং জীবন নিয়ে আলোচনা করলেন। আসলে উনি যেই ব্যক্তিত্ব, যে রাজনৈতিক মহীরুহ, তার আলোচনা দীর্ঘদিন ধরে করা যাবে, কিন্তু শেষ হবে না, সময় ফুরাবে না। তো আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, ইমরুল হাসান এবং হাসান মাহমুদ। তবে আমরা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক ঐক্যের প্রতীক, তিনি আমাদের গণতন্ত্রের প্রতীক। তার জীবন নিয়ে আমরা আলোচনা করলাম, যে জীবন জনতার। আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।